লেখিকা সুপ্রিয়া ঘোষের কোল আলো। কি বললেন কাকিমা? আর একবার বলুন তো শুনি। অঙ্কিতার গলার স্বরে রান্নাঘরের খুন্তি নাড়ার আওয়াজটা এক মুহূর্তের জন্য থেমে গেল। ডাইনিং টেবিলে ছোট জা রূপা আর কাকি শাশুড়ি মঞ্জুলা দেবী বসেছিলেন। অঙ্কিতা অফিস বেরোনোর আগে নিজের টিফিন গুছিয়ে নিচ্ছিল। মঞ্জুলা দেবী একটু কুঁকড়ে গিয়েও নিজের দাপট বজায় রেখে বললেন, বলছিলাম যে পরের ছেলেকে আর কত জামাকাপড় কিনে দেবে বাপু? নিজের একটা হলে তো বুঝতাম যে টাকাটা সার্থক হচ্ছে। সৌরভের আদরের ভাইপো বলে তো লুটিয়ে দিচ্ছ সব, কিন্তু নিজেদের বংশের প্রদীপটা তো জ্বলল না। অঙ্কিতা টিফিন বক্সটা সজোরে টেবিলের ওপর রাখলো। ওর দু চোখে এখন আগুনের ঝিলিক। বংশের প্রদীপ জ্বলা না জ্বলাটা কি ইলেকট্রিক সুইচের মতো কাকিমা, যে টিপলাম আর জ্বলে গেল? আর গুবলু কি এ বাড়ির পর? ও আপনার নিজের নাতি হতে পারে, কিন্তু আমারও নিজের ছেলের মতো। ওকে কিছু কিনে দেওয়াটা যদি আপনার চোখে অপচয় মনে হয়, তবে সেটা আপনার মনের সংকীর্ণতা। রূপা পাশ থেকে ফোড়ন কাটল। আহা দিদি, মা তো তোমার ভালোর জন্যই বললেন। 5 বছর হয়ে গেল পাড়াপড়শিরা হাসাহাসি করে। হাসাহাসি যারা করে তাদের বাড়ি গিয়ে খেয়ে আসি না আমরা ছোট বৌমা? অঙ্কিতাকে কথা শেষ করতে দিল না তার শাশুড়ি মাধবী দেবী। তিনি রান্নাঘর থেকে বেরিয়ে সোজা মঞ্জুলা দেবীর সামনে এসে দাঁড়ালেন। ছোট বৌমা, নিজের চরকায় তেল দাও তো দেখি। অঙ্কিতা আমার ঘরের লক্ষ্মী। ও চাকরি করে নিজের যোগ্যতায় ও কাকে কি কিনে দেবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আর বাচ্চা হওয়া না হওয়া নিয়ে যারা বাজে মন্তব্য করে তারা যেন আমার ত্রিসীমানায় না আসে। মাধবী দেবীর ধমক খেয়ে মঞ্জুলা দেবী গজগজ করতে করতে উঠে গেলেন। মাধবী দেবী অঙ্কিতার মাথায় হাত রেখে বললেন, মা তুই বেরো, দেরি হয়ে যাচ্ছে, মনে কোনো কষ্ট রাখবি না। অঙ্কিতা একটা লম্বা শ্বাস নিয়ে বেরিয়ে এলো। বড় রাস্তা থেকে অটো ধরে যখন সে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছে তখন সৌরভের ফোন এলো। অঙ্কু, মা ফোন করেছিল। কাকিমা আবার উল্টোপাল্টা বলেছে। শোনো, আজ ফেরার সময় কিচ্ছু কিনবে না, সোজা বাড়িতে চলে আসবে। আমরা রাতে বাইরে খেতে যাব। অঙ্কিতা হেসে ফেলল। আরে ধুর, আমি কি অত ঠুনকো নাকি? কাকিমার কথার জবাব দিয়ে এসেছি। আর ফেরার সময় তোমার ওই শার্টটা কিন্তু আমি নেবই, তুমি ওটা পরলে যা লাগবে না। সৌরভ ওপাশ থেকে হাসছে। এই তো ওদের সংসার। একদিকে যেমন কাকিমার জায়ের তিতা কথা, অন্যদিকে শাশুড়ি আর বরের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা। অফিসটা অঙ্কিতার কাছে একটা মুক্তির জায়গা। সেখানে এসে দাপুটে অফিসার কলিগরা মাঝে মাঝে বাচ্চার কথা পারলে অঙ্কিতা সোজা সাপটা বলে দেয়, সব কিছুর একটা সময় থাকে। আমরা চেষ্টা করছি, ডাক্তারও দেখাচ্ছি, তাই অহেতু কৌতূহল না দেখানোই ভালো। তার এই স্পষ্টবাদিতার সামনে কেউ আর এগোতে সাহস পায় না। বিকেলে অফিস থেকে ফেরার পথে অঙ্কিতা বড় একটা মিষ্টির দোকানে ঢুকলো। রাজভোগ আর সন্দেশ নিল এক গাদা। সৌরভের শার্ট আর ছোট জায়ের ছেলের জন্য একটা দামি জামা প্যান্ট। বাড়িতে ঢুকে সে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। অঙ্কিতা প্যাকেটগুলো সোফায় রেখে বলল, রূপা, এই নে গুবলুর শার্ট প্যান্ট। কাকিমা, আপনার জন্য এই শাড়িটা। আর মা, আপনার পছন্দের দোকানের মিষ্টি এনেছি। রূপা প্যাকেটটা হাতে নিয়ে দামের ট্যাগটা দেখে চোখ কপালে তুলল। বাবা, এত দামি দিদি, কত মাইনে পেলে এই মাসে? অঙ্কিতা হাসতে হাসতে জুতো খুলতে খুলতে বলল, মাইনে যা পেয়েছি তাতে গুবলুর আবদার মিটিয়েও অনেক বেঁচে যাবে রে। নিজের একটা হলে না হয় তার জন্য আলাদা ব্যাংক ব্যালেন্স করতাম, এখন তো গুবলুই সব। মঞ্জুলা দেবী একটা মিষ্টি কামড়াতে কামড়াতে বললেন, তা যতই দামি জামা প্যান্ট দাও না কেন, পরের ছেলে কি আর আপন? সৌরভ ঠিক তখনই অফিস থেকে ঢুকলো। কাকিমা, আবার শুরু করলে? পরের ছেলে বলে কোনো শব্দ আমাদের ডিকশনারিতে নেই। তুমি মিষ্টিটা মন দিয়ে খাও তো, বেশি কথা বললে সুগার বেড়ে যাবে। সৌরভের কথায় সবাই হেসে উঠল। পরিবেশটা হালকা হয়ে গেল ঠিকই, কিন্তু অঙ্কিতার মনের গভীরে একটা সূক্ষ্ম হাহাকার রয়েই গেল। রাতের বেলা ছাদে দাঁড়িয়ে সৌরভ আর অঙ্কিতা কথা বলছিল। সৌরভ বলল, অঙ্কু, সামনেই লক্ষ্মী পুজো, চলো না আমরা ওই দিন একটু গঙ্গার দিকে যাই, শান্তিতে দুজনে একটু সময় কাটাবো, বাড়ির এই রোজকার খিটখিট থেকে দূরে। অঙ্কিতা সৌরভের কাঁধে মাথা রাখলো। যাব, আমারও খুব ইচ্ছে করছে একটু খোলামেলা কোথাও যেতে, জানো সৌরভ। মা সবসময় আগলে রাখেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে হয় সত্যি কি আমাদের কোনোদিন পূর্ণতা আসবে না?
সৌরভ ওর হাতটা শক্ত করে ধরল। আসবে অঙ্কু, বিশ্বাস হারালে চলবে না। লক্ষ্মী পুজোর সকাল। উত্তর কলকাতার চ্যাটার্জি নিবাসে যেন উৎসবের মেলা বসেছে। সিঁড়ি থেকে শুরু করে ঠাকুরঘর পর্যন্ত আলপনার সাদা রেখায় বাড়িটা আজ অন্যরকম মায়াবী হয়ে উঠেছে। অঙ্কিতা সকাল থেকে শাশুড়ি মায়ের সঙ্গে হাত মিলিয়ে নাড়ু তৈরি করেছে, ভোগের খিচুড়ির সবজি কেটেছে। এই বাড়িতে লক্ষ্মী পুজোটা খুব ধুমধাম করে হয়। বিকেলের দিকে মঞ্জুলা দেবী আর রূপা যখন রান্নাঘরে লুচি ভাজছিলেন, তখন রূপা আবার একটা হুল ফোটানো কথা ছাড়লো। বুঝলেন মা, দিদি আজ যে ভক্তি ভরে আলপনা দিল, মা লক্ষ্মী যদি সত্যি মুখ তুলে চাইতেন, বিয়ের 5 বছর হলো এই আলপনার ওপর দিয়ে কোনো ছোট্ট পা হেঁটে গেল না। মঞ্জুলা দেবী কড়াইয়ের দিকে তাকিয়ে ফোড়ন কাটলেন। আহ, লক্ষ্মী তো চঞ্চলা রে, কার ঘরে থাকে আর কার কোল খালি রাখে সেটা বোঝা বড় দায়। তবে কি জানো, এসব হলো কর্মফল। অঙ্কিতা ঠিক সেই সময়ে জল নিতে রান্নাঘরে ঢুকেছিল। ও এবার আর চুপ করে থাকলো না, গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, কর্মফল যদি মানেন কাকিমা, তবে পরচর্চা করাটা যে ভালো কর্ম নয় সেটা নিশ্চয়ই জানেন। আর রূপা, তুই তো মা হয়েছিস, তোর মনে কি একবারও করুণা জাগে না যে একটা মানুষের মনের কষ্ট নিয়ে বারবার মজা করছিস? মা লক্ষ্মী কিন্তু ঘরে ঘরে বিচরণ করেন। তোর এই কথাগুলো যদি তার কানে যায় তখন কি হবে ভেবেছিস? মঞ্জুলা দেবী কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ড্রয়িং রুম থেকে সৌরভের ডাক আসায় অঙ্কিতা আর দাঁড়ালো না। সৌরভ পাঞ্জাবি পরে তৈরি। অঙ্কু, চলো বেরোই, বেলা পড়ে আসছে। গঙ্গার ঘাটে গিয়ে একটু বসি গে, চলো, মনটা ভালো হবে। মাধবী দেবী ঘর থেকে বেরিয়ে এলেন। হ্যাঁ রে, ঘুরে আয় তোরা, সারাদিন তো খাটলি। আর হ্যাঁ, সন্ধ্যের আগে ফিরে আসবি কিন্তু, ঠাকুর মশাই আসবেন। সৌরভ আর অঙ্কিতা বাইক নিয়ে বেরিয়ে পড়ল। গঙ্গার ধারে রাস্তা দিয়ে যখন ওরা যাচ্ছিল, শরতের শেষ বিকেলের রোদটা ওদের গায়ে এসে পড়ছিল। একটা নির্জন ঘাটের কাছাকাছি গিয়ে ওরা বাইকটা রাখলো। চারপাশটা বেশ শান্ত। বড় বড় ঝোপঝাড় আর প্রাচীন সব গাছ মিলে জায়গাটাকে একটু রহস্যময় করে তুলেছে। হাঁটতে হাঁটতে অঙ্কিতা বলল, জানো সৌরভ, আজ কাকিমা আর রূপার কথাগুলো না কেমন যেন আরো বেশি করে বিঁধছিল, যেন আমি কোনো অপরাধ করেছি। কেন মানুষ এত বিচারক হয়ে ওঠে? সৌরভ অঙ্কিতার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ছাড়ো তো ওসব, আজ দিনটা অন্যভাবে কাটাই। ঠিক সেই সময় একটা ক্ষীণ শব্দ। অঙ্কিতা কান খাড়া করলো। সৌরভ, শুনতে পাচ্ছ? কিসের যেন একটা আওয়াজ আসছে। সৌরভ এদিক ওদিক তাকিয়ে বলল, কই না তো, বাতাসের শব্দ হয়তো। না সৌরভ, ওটা কান্নার আওয়াজ। ওই যে ঝোপের ওপার থেকে আসছে। অঙ্কিতা যেন এক ঘোরের মধ্যে দৌড়াতে শুরু করলো। সৌরভও ওর পেছনে ছুটল। কিছুটা যেতেই ওরা দেখল ঘন ঝোপের আড়ালে একটা বড় বেতের ঝুড়ি পড়ে আছে। আওয়াজটা ওখান থেকেই আসছে। দুজনে আতঙ্কে আর বিস্ময়ে ঝুড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। অঙ্কিতার বুকটা ধক করে উঠল। ঝুড়ির ভেতরে একটা পাতলা চাদরে মোড়ানো ফুটফুটে এক শিশু, বড় বড় চোখ মেলে হাত পা ছুঁড়ে কাঁদছে। ও ঈশ্বর, এ কি! অঙ্কিতা চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে সব জড়তা কাটিয়ে ও বাচ্চাটাকে কোলে তুলে নিল। বাচ্চাটা কোল পাওয়া মাত্র কান্না থামিয়ে অঙ্কিতার দিকে চেয়ে একটা অদ্ভুত শব্দ করল। অঙ্কিতার চোখে জল বাদ মানল না। মনে হলো এই ছোট্ট স্পর্শটা পাওয়ার জন্যই ও 5 বছর অপেক্ষা করেছিল। সৌরভ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, কে এভাবে ফেলে রেখে গেল একে? পুলিশে খবর দেব নাকি? সৌরভ, আজ লক্ষ্মী পুজো। এই মেয়েটা এখন আমার কাছে মা লক্ষ্মী। ওকে আমি এই অবস্থায় ফেলে রেখে কোথাও যাব না। অঙ্কিতার গলার স্বরে এক অদ্ভুত দৃঢ়তা। সৌরভ ইতস্তত করে বলল, কি বাড়িতে কি বলবো? সবাই কি মেনে নেবে? কাকিমা, রূপা, মা আছেন, মা নিশ্চয়ই বুঝবেন। অঙ্কিতা বাচ্চাটাকে বুক দিয়ে জড়িয়ে ধরল। সৌরভ দ্রুত ফোন করলো বাড়িতে। মাধবী দেবী ফোন ধরতেও বলল, মা, একটা মিরাক্কেল হয়েছে। আমরা গঙ্গার ধারে একটা ছোট বাচ্চা মেয়ে পেয়েছি। ও একা পড়েছিল, অঙ্কিতা ওকে কোলে নিয়ে আছে। আমরা ওকে নিয়ে বাড়ি আসছি। ওদিকে ফোনে মাধবী দেবীর গলা ভিজে এলো, নিয়ে আয় সৌরভ। আজ মা লক্ষ্মী আমার বড় বৌমার কোল ভরে দিয়েছেন। আমি বরণ ডালা নিয়ে তৈরি থাকছি, তোরা তাড়াতাড়ি আয়। বাড়িতে যখন ওরা পৌঁছলো তখন সন্ধে হয়ে এসেছে। চ্যাটার্জি নিবাসের প্রধান দরজায় মাধবী দেবী মঙ্গল ঘট আর প্রদীপ নিয়ে দাঁড়িয়ে। সৌরভের বাইক থামতেই পাড়ার লোকও একটু জড়ো হয়েছে।
মঞ্জুলা দেবী আর রূপা বারান্দায় দাঁড়িয়ে কপাল কুঁচকে দেখছেন। অঙ্কিতা বাচ্চাটাকে কোলে নিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠল, মাধবী দেবী উলুধ্বনি দিলেন। তিনি পরম মমতায় বাচ্চাটাকে কপালে টিপ পরিয়ে বরণ করে নিলেন। কি অলক্ষণে কাণ্ড! মঞ্জুলা দেবী চেঁচিয়ে উঠলেন, পরের একটা রাস্তার বাচ্চাকে এভাবে বরণ করে ঘরে তোলা হচ্ছে? এ কার বংশের কে জানে? কুল নেই, শিল নেই। মাধবী দেবী কড়া চোখে মঞ্জুলার দিকে তাকালেন। চুপ করো মঞ্জুলা, আজ থেকে এই মেয়ে আমার নাতনি। যে নিজের পেটে না ধরে অন্যের সন্তানকে আগলে নিতে পারে সেই আসল মা। আর আজ লক্ষ্মী পুজো, মা লক্ষ্মী ওকে পাঠিয়েছেন অঙ্কিতার খালি কোল ভরাতে। কেউ যদি একটাও কটু কথা বলো তবে আজই আমি এই বাড়ির দখল নিয়ে নেব। মাধবী দেবীর এই মূর্তির সামনে মঞ্জুলা দেবী আর রূপা থতমত খেয়ে গেলেন। রূপার মুখে হিংসার ছাপ স্পষ্ট। সে ফিসফিস করে বলল, নিজের তো ক্ষমতা নেই, এখন কুড়ানো মেয়ে দিয়ে অভাব মেটানো হচ্ছে। অঙ্কিতা সোজা রূপার চোখের দিকে তাকিয়ে বলল, ক্ষমতা কার কতটা সেটা সময় বলবে রূপা। তবে আজ আমি যেটা পেয়েছি সেটা তোর এই কয়েকটা সোনার গয়নার চেয়ে অনেক বেশি দামি। এই মেয়ে আমার রক্ত নয় ঠিকই, কিন্তু আজ থেকে ও আমার প্রাণ। সৌরভ অঙ্কিতার পাশে গিয়ে দাঁড়ালো। বাড়ির ভেতরে তখন পুজোর ধূপের গন্ধ আর শাঁখের আওয়াজ। চ্যাটার্জি বাড়িতে আজ সত্যি মা লক্ষ্মী এসেছেন এক নতুন রূপে। লক্ষ্মী পুজো রাতের উত্তেজনা পরদিন সকালেও থিতিয়ে গেল না। চ্যাটার্জি বাড়িতে আজ রান্নাবান্নার চেয়ে বেশি চর্চা হচ্ছে শিশুটিকে নিয়ে। বাচ্চাটির নাম রাখা হয়েছে পূর্ণা। মাধবী দেবী নামটা পছন্দ করেছেন কারণ তার মতে অঙ্কিতার জীবন আজ পূর্ণ হয়েছে। কিন্তু বাড়ির উত্তর পশ্চিম কোণের ঘরটায় তখন ষড়যন্ত্রের ধোঁয়া ঘনীভূত হচ্ছে। মঞ্জুলা দেবী রান্নাঘরে বসে রূপাকে ফিসফিস করে বলছিলেন, দেখলে তো বৌমা, তোমার জেঠিমার তেজ। কোথা থেকে এক রাস্তার বাচ্চা এলো, তাকে নিয়ে বরণডালা সাজিয়ে নাচানাচি। আর এই বাচ্চার জাত কি, ধর্ম কি কিছু জানিস? কালকে যদি এ বাড়ির বিষয় সম্পত্তিতে এই মেয়ে ভাগ বসায় তখন তোমার গুবলুর কি হবে ভেবেছ? রূপার মুখটা রাগে থমথমে হয়ে গেল। ও বলল, আমিও সেটাই ভাবছি মা। দিদি তো এমনিতে চাকরি করে বলে খুব দেমাগ। এখন এই বাচ্চার দোহাই দিয়ে সব টাকা পয়সার বাপের বাড়ির গয়না এই কুড়িয়ে পাওয়া মেয়ের জন্য সরিয়ে রাখবে। আমাদের কি হাত কামড়াতে হবে? ঠিক সেই মুহূর্তে অঙ্কিতা রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল পূর্ণাকে কোলে নিয়ে। বাচ্চাটা আজ সকাল থেকেই একটু ঘ্যান ঘ্যান করছিল, হয়তো নতুন পরিবেশ বলে। রূপার কথাগুলো অঙ্কিতার কানে যেতেই ও থমকে দাঁড়ালো। কিন্তু এবার ও একা নয়। ওর পাশে এসে দাঁড়ালেন অমরেশবাবু, অর্থাৎ ওর শ্বশুর মশাই। অমরেশবাবু গম্ভীর গলায় হাঁক দিলেন, বৌমা, ছোট বৌমা, এদিকে এসো তো একবার। ভেতর ঘর থেকে দুজনে কাচুমাচু হয়ে বেরিয়ে এলেন। অমরেশবাবু চশমাটা নাকের ওপর ঠিক করে বললেন, আমি সব শুনতে পেয়েছি। বিষয় সম্পত্তির ভাগ নিয়ে তোমাদের খুব দুশ্চিন্তা হচ্ছে, তাই না? জেনে রেখো, এই বাড়ি আমার। যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার অর্ধেক সৌরভের। সৌরভ আর অঙ্কিতা তাদের ভাগের অংশ কাকে দেবে সেটা তাদের ব্যাপার। সেখানে না গলাতে এলে আমি বাধ্য হব এ বাড়িতে পাঁচিল তুলতে। মঞ্জুলা দেবী আকাশ থেকে পড়লেন, বরদা, সামান্য একটা কুড়ানো মেয়ের জন্য আপনি ভাইপোর সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন? কুড়ানো মেয়ে বলবি না মঞ্জুলা। মাধবী দেবী ঘর থেকে বেরিয়ে এসে গর্জে উঠলেন, ও এখন এ বাড়ির নাতনি। আর অঙ্কিতা, তুই ঘরে যা মা, পূর্ণাকে দুধ খাইয়ে দে। তোকে আর সৌরভকে আজ একবার ডাক্তারের কাছে যেতে হবে, বাচ্চাটার চেক আপ করানো দরকার। অঙ্কিতা কোনো কথা না বলে নিজের ঘরে চলে এলো। সৌরভ তখন বিছানায় বসে পূর্ণার সাথে খেলছিল। বাচ্চাটা সৌরভের আঙুলটা তার ছোট্ট মুঠিতে চেপে ধরেছে। সে দৃশ্য দেখে অঙ্কিতার সব লড়াইয়ের ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। সৌরভ বলল, অঙ্কু, চলো তৈরি হয়ে নাও, ডাক্তার দেখিয়ে আমরা একবার থানায় যাব। লিগ্যাল প্রসেসগুলো শুরু করতে হবে। আমি চাই না ভবিষ্যতে কেউ পূর্ণার ওপর কোনো দাবি করুক বা ওকে আমাদের থেকে কেড়ে নিক। অঙ্কিতা মাথা নাড়ল, হ্যাঁ সৌরভ, আমরা ওকে আইনিভাবে আমাদের করে নেব। আমি চাই না ও বড় হয়ে জানুক যে ও এই বাড়িতে কেবল দয়ায় আশ্রিত। ও জানবে আমাদের বুক চেরা ধন। কিন্তু সমস্যা শুরু হলো অফিসে। অঙ্কিতা যখন কয়েকদিনের ছুটির আবেদন নিয়ে অফিসে গেল তখন তার কলিগরা ছিছি করতে শুরু করলো। সম্পাদি আড়ালে বললেন, শুনলে তো, নিজের হলো না বলে শেষমেশ রাস্তার থেকে বাচ্চা তুলে আনলো। কি সাহস বাবা! কার বাচ্চা, কি বৃত্তান্ত কিছু নেই। এরপর যদি বড় হয়ে বাচ্চাটা কোনো ঝামেলা করে?
অঙ্কিতা যখন ক্যাফেটেরিয়ায় জল নিতে গেল, রিমি নামের এক নবীন কলিগ হেসেই ফেলল। অঙ্কিতা দি, অ্যাডাপশন করলে একটু ভালো ব্যাকগ্রাউন্ড দেখে করতে পারতে। রাস্তার জঞ্জালের মতো বাচ্চা তুলে আনাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? অঙ্কিতা গ্লাসটা টেবিলে নামিয়ে সোজা রিমির চোখের দিকে তাকালো। ওর কণ্ঠস্বরে তখন ইস্পাতের কাঠিন্য। রিমি, তুমি শিক্ষিতা মেয়ে। জঞ্জাল শব্দটা একটা শিশুর জন্য ব্যবহার করতে তোমার রুচিতে বাঁধলো না? একটা প্রাণকে নতুন জীবন দেওয়াটা যদি তোমার কাছে বাড়াবাড়ি মনে হয়, তবে তোমার শিক্ষার দৌড়টা আমি বুঝে গেছি। আর সম্পাদি, আপনি তো সব জানেন, তবু এর নিচ মানসিকতা। পূর্ণা আমার মেয়ে, আর ওর পরিচয় একটাই, ও সৌরভ আর অঙ্কিতার সন্তান। এরপর কেউ যদি ওর সম্পর্কে একটাও কুৎসিত শব্দ উচ্চারণ করেন, তবে আমি এইচআরে কমপ্লেন করতে বাধ্য হব। অঙ্কিতার এই দাপুটে রূপ দেখে সবাই চুপ হয়ে গেল। অঙ্কিতা বুঝলো লড়াইটা কেবল বাড়িতে নয়, বাইরের পৃথিবীর সাথেও। বিকেলে ডাক্তার চেক আপ সেরে ফেরার সময় অঙ্কিতা পূর্ণার জন্য নতুন কিছু জামা আর বেবি ফুড কিনলো। বাড়িতে ঢোকার সময় দেখলো সদর দরজার সামনে পাড়ার কয়েকজন মহিলা ভিড় করে আছে। মঞ্জুলা দেবী তাদের চা খাওয়াচ্ছেন আর পূর্ণার কুড়িয়ে পাওয়ার গল্পটা রং চড়িয়ে বলছেন। বুঝলে দিদি, আমার তো খুব ভয় হচ্ছে। বাচ্চাটা দেখতে তো বেশ ফর্সা, কিন্তু কে জানে মা বাবাকে যদি কোনো খারাপ রক্তের হয়। মঞ্জুলা দেবীর কথায় বাকি মহিলারাও মাথা নাড়ছিলেন। অঙ্কিতা পাশ কাটে যাওয়ার সময় থামলো। খারাপ রক্ত বলতে কি বোঝাতে চাইছেন কাকিমা? যে মা বাবা বাচ্চাটাকে ফেলে গেছে, অপরাধটা তাদের, বাচ্চাটার নয়। আর রক্তের কথা যদি বলেন, তবে মনে রাখবেন, শিক্ষার পরিবেশই মানুষকে মানুষ করে। আমি আর সৌরভ ওকে যে শিক্ষা দেব, তাতে ও এ বাড়ির মুখ উজ্জ্বল করবে। মঞ্জুলা দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাড়ার মহিলারাও অঙ্কিতার এই তীক্ষ্ণ জবাবে একটু অপ্রস্তুত হলেন। রাতের বেলা খাওয়ার টেবিলে এক অদ্ভুত স্তব্ধতা। সৌরভ পূর্ণাকে কোলে নিয়ে খাচ্ছিল। রূপা একসময় ধৈর্য হারিয়ে বলেই ফেলল, যতই মুখে রক্ত আর শিক্ষার কথা বলো না কেন দিদি, ঠাকুর ঘর কিন্তু অপবিত্র হয়ে গেল। কাল থেকে গুবলু ওখানে যাবে না। মাধবী দেবী থালা ঠেলে উঠে দাঁড়ালেন। কাল থেকে গুবলু কেন, তুমিও ঠাকুর ঘরে ঢুকবে না বৌমা। এ বাড়ি যদি কারো অপবিত্রতায় অশুদ্ধ হয়, তবে সেটা তোমার আর তোমার শাশুড়ির এই নোংরা মনের জন্য। কাল পূর্ণার অন্নপ্রাশনের মতো করে একটা ছোট অনুষ্ঠান করব আমি। আমার নিজের সোনার হারটা আমি পূর্ণাকে পরাবো। কারো কোনো আপত্তি থাকলে সে আজই নিজের হাড়ি আলাদা করতে পারে। মাধবী দেবীর এই চূড়ান্ত হুঁশিয়ারির পর আর কেউ কথা বলার সাহস পেল না। পূর্ণার আগমনে চ্যাটার্জি বাড়ির সকালগুলো এখন খুব প্রাণবন্ত। আগে যেখানে চা আর খবরের কাগজের খসখসানি শব্দই ছিল একমাত্র পরিচয়, এখন সেখানে যোগ হয়েছে একজোড়া নুপুরের মিষ্টি শব্দ আর একটা একরত্তি শিশুর খেলার শব্দ। পূর্ণা এখন একটু একটু করে উপুর হতে শিখেছে, আর সেই আনন্দেই সারা বাড়ি বিভোর। সেদিন ছিল শনিবার, অঙ্কিতার হাফ ছুটি। বাড়ি ফিরেও দেখলো এক অভাবনীয় দৃশ্য। বসার ঘরের কার্পেটের ওপর বিছানা করে পূর্ণাকে শুয়ে রাখা হয়েছে, আর তাকে ঘিরে গোল হয়ে বসে আছেন বাবা, কাকিমা আর রূপা। অমরেশবাবু তার চশমাটা খুলে হাতের ঝুনঝুনিটা নাড়িয়ে অদ্ভুত সব আওয়াজ করছেন বাচ্চাকে হাসানোর জন্য। গম্ভীর মানুষটার এই রূপ অঙ্কিতা আগে কোনোদিন দেখেনি। অঙ্কিতা আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। মঞ্জুলা দেবী, যিনি এতদিন রক্ত আর জাত নিয়ে কথা শুনিয়েছেন, তিনি এখন পূর্ণার গায়ে র্যাশ নিয়ে চিন্তিত। রূপাকে বলছেন, বৌমা, বাচ্চার গায়ে ওই পাউডারটা দিচ্ছ না কেন? ওর চামড়া খুব নরম, তার চেয়ে একটু নারকেল তেল মেখে রোদে বসিয়ে রেখো, দেখবে গায়ের রং আরো খুলবে। রূপাও এখন আর আগের মতো হিংসে করে না। হয়তো নিজের ছেলের সাথে পূর্ণাকে খেলতে দেখে ওর মনের জমাট বাঁধা বিদ্বেষটা গলে জল হয়ে গেছে। রূপা পূর্ণার জন্য নিজের হাতে সুজি তৈরি করে আনলো। অঙ্কিতাকে দেখেও একটু লজ্জিত হয়ে বলল, দিদি, তুমি এসে গিয়েছো, আমি একটু সুজি বানিয়ে আনলাম ওর জন্য। আমি ভাবলাম তোমার ফিরতে দেরি হবে, তাই ওকে খাওয়াবো ভেবেছিলাম। অঙ্কিতা ব্যাগটা রেখে রূপার পাশে গিয়ে বসলো। খুব ভালো করেছিস রূপা, আমি তো ভাবছিলামই আজ ওকে নতুন কিছু খাওয়ানো শুরু করব। আসলে তুই তো মা, তুই জানিস বাচ্চাদের কোন সময় কি দিতে হয়। আমি তো মাঝে মাঝে বেশ ঘাবড়ে যাই। অঙ্কিতার এই স্বীকারোক্তিতে রূপার চোখে এক অদ্ভুত তৃপ্তি ফুটে উঠল। যে দিদিকে সে চিরকাল ঈর্ষা করেছে, সেই দিদি আজ ওর কাছে মাতৃত্বের পাঠ নিচ্ছে। এর চেয়ে বড় জয় রূপার কাছে আর কিছু হতে পারে না। ও হাসি মুখে বলল,
চিন্তা করো না দিদি, আমি তো আছি। বিকালে সৌরভ অফিস থেকে ফেরার সময় ব্যাগ ভর্তি ফল আর খেলনা নিয়ে এলো। ড্রয়িং রুমে দোলনাটা সেট করা হয়েছে। সৌরভ নিজের ড্রিল মেশিন নিয়ে দেওয়ালে পূর্ণার একটা বড় ছবি টাঙিয়ে দিল। যে ঘরে আগে শুধু সৌরভ আর অঙ্কিতার ছবি ছিল, সেখানে এখন এক তৃতীয় সদস্যের উজ্জ্বল উপস্থিতি। সৌরভ আলমারি থেকে একটা ফাইল বের করে অঙ্কিতাকে দেখালো। দেখো অঙ্কু, আমাদের অ্যাডপশন পেপার সব লিগালি প্রসেস হয়ে গেছে। এখন থেকে পূর্ণা অফিসিয়ালি আমাদের সন্তান। কোর্টের ডেটও পেয়ে গিয়েছি আগামী সপ্তাহে। ব্যাস, সব বাধা কেটে যাবে। অঙ্কিতার চোখে জল চলে এলো। ও সৌরভের হাতটা ধরে বলল, জানো সৌরভ, আমি কোনোদিন ভাবিনি আমাদের জীবনে এমন একটা বসন্ত আসবে। আগে আমি ভাবতাম মাতৃত্ব বুঝি শুধু শরীর থেকে আসে, কিন্তু পূর্ণাকে পাওয়ার পর বুঝলাম মাতৃত্ব আসলে আসে মন থেকে। আজ যখন ও আমাকে প্রথমবার অস্পষ্ট স্বরে মা বলে ডাকার চেষ্টা করলো, আমার মনে হলো পৃথিবীর সব কষ্ট সার্থক। মাধবী দেবী তখন ঘর থেকে বেরিয়ে এলেন, তার হাতে পুরনো গয়নার বাক্স। তিনি অঙ্কিতার হাতে একটা সুন্দর সোনার বালা দিয়ে বললেন, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন। ভেবেছিলাম আমার নাত বউকে দেব, কিন্তু আজ মনে হচ্ছে পূর্ণার অধিকার এতে সবচেয়ে বেশি। ও এবারই লক্ষ্মী, ওকে এই বালাটা বড় হলে দিস। এখন তোর কাছে রেখে দে। বাড়ির পরিবেশটা এখন এক সুরে বাঁধা। এমনকি পাড়ার লোকরাও এখন আর কৌতূহল দেখায় না, বরং পূর্ণাকে দেখতে ভিড় করে। অঙ্কিতার অফিস থেকে ওর কলিগরা এসেছেন একদিন। সম্পাদি বাচ্চাটাকে কোলে নিয়ে অনেকক্ষণ আদর করলেন। যাওয়ার সময় নিচু স্বরে বললেন, অঙ্কিতা, তোর সিদ্ধান্তটাই সঠিক ছিল। আমরা আসলে বড্ড সংকীর্ণ মনের মানুষ। তোর এই সাহস আর ভালোবাসা দেখে আজ নিজেদের খুব ছোট মনে হচ্ছে। রাতের বেলা চ্যাটার্জি বাড়ির বারান্দায় বসে সৌরভ আর অঙ্কিতা কথা বলছিল। আকাশে তখন শুক্লপক্ষের চাঁদ। অঙ্কিতা বলল, সৌরভ, আমাদের জীবনটা কি এখন একটা গল্পের মতো মনে হচ্ছে না? সব সমস্যা যেন হঠাৎ করে মিটে গেল। সৌরভ হাসল। জীবন তো এমনই অঙ্কু, যখন আমরা সত্যি কিছু পেতে চাই, তখন পুরো পৃথিবী আমাদের সাহায্য করতে এগিয়ে আসে। দেখো, কাকাই কাকিমা পর্যন্ত এখন পূর্ণার জন্য পাগল। কিন্তু সেই শান্ত রাতের নিস্তব্ধতা ভাঙল সৌরভের ফোনের রিংটোনে। একটা আননোন নম্বর। সৌরভ ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন জিজ্ঞেস করলো, হ্যালো, আপনি কি সেই ব্যক্তি যিনি কয়েকদিন আগে গঙ্গার ধারে ঝোপ থেকে একটি শিশুকে উদ্ধার করেছিলেন? সৌরভের মুখটা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ও অঙ্কিতার দিকে তাকালো। ফোনের ওপাশের কণ্ঠস্বরটা বেশ গম্ভীর আর সন্দেহজনক। হ্যাঁ বলছি, আপনি কে? সৌরভের গলায় উৎকণ্ঠা। আমি কে সেটা বড় কথা নয়, আমি আপনাদের বাড়ির ঠিকানা জানি। আগামীকাল সকালে আপনাদের সাথে দেখা করতে আসছি। ওই বাচ্চাটির ব্যাপারে কিছু কথা আছে যা আপনাদের জানা জরুরি। ফোনটা কেটে গেল। সৌরভ আর অঙ্কিতা একে অপরের দিকে চেয়ে রইল। সারা রাত সৌরভ আর অঙ্কিতার চোখের পাতা এক হলো না। যে অজানা আশঙ্কায় ওরা দুলছিল, তার সমাধান কি কোনো দুঃসংবাদ বয়ে আনবে? সকাল হতে না হতেই কলিং বেলটা বেজে উঠল। সৌরভ দরজা খুলতে দেখলো এক মধ্যবয়সী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, চোখে চশমা, পরনে অত্যন্ত সাধারণ কিন্তু পরিচ্ছন্ন পোশাক। তার সাথে এক বয়স্কা মহিলা, যার চোখের কোণ লাল হয়ে আছে। অমরেশবাবু আর মাধবী দেবীও ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছেন। ড্রয়িং রুমে এক গম্ভীর স্তব্ধতা। অঙ্কিতা পূর্ণাকে বুকের কাছে শক্ত করে জড়িয়ে ধরে সোফায় বসলো। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন, আমি অবিনাশ মুখার্জি, আর উনি আমার বড় বোন। আমরা পূর্ণার আসল পরিচয় জানি। অঙ্কিতার বুকটা ধক করে উঠল। ও ভাঙা গলায় বলল, আপনারা কি ওকে নিয়ে যেতে এসেছেন? আমরা তো সব লিগাল পেপারস। অবিনাশবাবু হাত তুলে ওকে থামালেন। ওনার গলায় এক অদ্ভুত বিষণ্ণতা। না মা, আমরা ওকে কেড়ে নিতে আসিনি, বরং আমরা আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। পূর্ণা আমার ছোট ভাইয়ের সন্তান। আমার ভাই আর ওর স্ত্রী 2 মাস আগে এক পথ দুর্ঘটনায় মারা যান। আমরা দুজনেই বয়স্ক। আমি হার্টের পেশেন্ট, বোনও অসুস্থ। আমাদের এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী নিয়ে যখন আত্মীয়দের মধ্যে নোংরামি শুরু হলো, তখন আমার ভাইয়ের শ্যালক, যে মানুষটা অত্যন্ত লোভী, সে শিশুটিকে আমাদের থেকে সরিয়ে দেয়। আমরা ভাবছিলাম ও মারা গেছে বা হারিয়ে গেছে, কিন্তু পরে জানতে পারি সে ওকে গঙ্গার ধারে ফেলে রেখে এসেছিল যাতে আপদ বিদায় হয়। মাধবী দেবী বিস্ময় বিমূঢ় হয়ে বললেন, এ কি অমানুষিক কাণ্ড! নিজের রক্তকে কেউ এভাবে ফেলে দেয়? অবিনাশবাবুর বোন এবার কেঁদে ফেললেন। তিনি পূর্ণার দিকে তাকিয়ে বললেন, আমরা অনেক খুঁজে যখন জানতে পারলাম আপনারা ওকে পরম মমতায় বড় করেছেন, তখন থেকে আমরা রোজ দূর থেকে আপনাদের বাড়ি নজরে রাখতাম। আমরা দেখেছি অঙ্কিতা মা কিভাবে ওকে আগলে রাখছে, সৌরভ বাবা কিভাবে ওকে আদর করছে।
বিশ্বাস করুন, আমাদের এই অবস্থায় আমরা ওকে এত ভালো পরিবেশ দিতে পারতাম না। আমাদের শুধু একটাই অপরাধ বোধ ছিল যে ও জানলো না ওর বংশ কি। কিন্তু আপনাদের ভালোবাসা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি পূর্ণা আপনাদের কাছেই থাকবে। অবিনাশবাবু একটা বড় খাম টেবিলের ওপর রাখলেন। এতে পূর্ণার আসল বার্থ সার্টিফিকেট আর কিছু উইল করা কাগজ আছে। ওর বাবার যা সম্পত্তি ছিল তার পুরোটা এখন ওর। আমি শুধু চাই বছরে একবার আমাদের ওকে দেখতে দেবেন। আর বড় হয়ে ও যেন জানে ওর বাবা মা ওকে ফেলে দেয়নি, এক পিশাচের হাতে ও পড়েছিল। সৌরভ আর অঙ্কিতা একে অপরের দিকে তাকালো। যে ভয়টা ওদের দম বন্ধ করে দিচ্ছিল তা এক নিমেষে এক অলৌকিক প্রাপ্তিতে বদলে গেল। অঙ্কিতা উঠে গিয়ে অবিনাশবাবুর পায়ের ধুলো নিল। আপনারা দুশ্চিন্তা করবেন না, পূর্ণা আপনাদেরই ভাইজি হয়ে থাকবে। আপনাদের জন্য এ বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। পরিবারের এই চরম সত্যটা যখন সামনে এলো তখন মঞ্জুলা দেবী আর রূপারও চোখ খুলে গেল। তারা বুঝতে পারলেন জীবন কেবল নিজের রক্তের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। যে শিশুটিকে তারা রাস্তার বলে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন সে আজ এক সম্ভ্রান্ত বংশের উত্তরাধিকারী, এবং তার চেয়েও বড় কথা সে এই বাড়ির সবার মন জয় করে নিয়েছে। বিকেল বেলাটা আজ অন্যরকম। লক্ষ্মী পুজোর এক মাস পূর্ণ হলো আজ। মাধবী দেবী আবার একটা বিশেষ পুজোর আয়োজন করেছেন। আজ পূর্ণাকে বরণ করা হচ্ছে নতুন করে, তবে আজ আর কুরানো মেয়ে হিসেবে নয়, চ্যাটার্জি বাড়ির বড় নাতনি আর প্রকৃত লক্ষ্মী হিসেবে। রূপ আজ নিজে হাতে পায়েস রান্না করে এনেছে। ও অঙ্কিতার ঘরে ঢুকে বলল, দিদি আমাকে মাফ করে দিও, আমি আসলে বড্ড ছোট মনের মানুষ। আজ বুঝলাম মাতৃত্ব আর মানুষ হওয়াটা কত বড় ব্যাপার। আজ থেকে পূর্ণা আর গুবলুর মধ্যে আমি কোনো তফাৎ করব না। অঙ্কিতা রূপাকে জড়িয়ে ধরল। দুই জায়ের এই মিলন দেখে মাধবী দেবীর চোখের কোণে আনন্দাশ্রু দেখা দিল। রাতের বেলা চ্যাটার্জি নিবাসের ছাদে দাঁড়িয়ে সৌরভ আর অঙ্কিতা পূর্ণাকে মাঝখানে নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। পূর্ণা এখন আধো আধো স্বরে মা মা বলে ডাকছে। অঙ্কিতা বলল, জানো সৌরভ, আজ আমার মনে হচ্ছে জীবনটা সত্যি পূর্ণ হলো। আগে আমার মনে হতো আমি অপূর্ণ, কিন্তু পূর্ণাকে পাওয়ার পর বুঝলাম পরিপূর্ণতা আসলে মনের ভেতর থাকে। অন্যের জীবনকে আলোয় ভরিয়ে দিলেই নিজের জীবনের অন্ধকার কেটে যায়। সৌরভ পূর্ণার কপালে একটা চুমু খেয়ে বলল, ঠিক বলেছ অঙ্কু, চ্যাটার্জি বাড়িতে আজ থেকে কোনোদিন আর অভাগিনী শব্দটা উচ্চারিত হবে না। আমাদের এই লক্ষ্মীটি আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে দিল। নিচে তখন রূপার গলার আওয়াজ শোনা যাচ্ছে, গুবলু পূর্ণার জামাটা নিয়ে আয় তোরে, ওকে এখন ঘুম পাড়াতে হবে। কলকাতার এই পুরনো গলিটা তখন এক প্রশান্তির হাওয়া বইছিল। চ্যাটার্জি নিবাসের জানলা দিয়ে দেখা যাচ্ছিল এক সুখী পরিবারের প্রতিচ্ছবি, যেখানে কোনো বিভেদ নেই, কোনো গ্লানি নেই, শুধু আছে অফুরন্ত ভালোবাসা আর এক নতুন ভোরের প্রত্যাশা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।